একটা সমাজকে কিভাবে চালানো উচিত? এটা এমন একটা প্রশ্ন যা নিয়ে দুটো ভিন্ন ব্যবস্থার মধ্যে অনেক দিনের বিতর্ক, গণতন্ত্র আর খিলাফত। চলুন আজ এই বিতর্কের একেবারে গভীরে যাওয়া যাক। ১৯২৪ একটা সাল, কিন্তু কেন এটা এত গুরুত্বপূর্ণ? কারণ এই বছরেই এমন একটা ঘটনা ঘটেছিল যা ইতিহাসের একটা পুরনো প্রশ্নকে আবার নতুন করে সবার সামনে নিয়ে আসে। ঠিক এই বছরেই তুরস্কে প্রায় ১৩০০ বছরের পুরনো ইসলামিক খিলাফত ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়ে যায়। এই ঘটনাটা শুধু একটা রাজনৈতিক বদল ছিল না, এটা লক্ষ লক্ষ মানুষের জন্য নতুন করে এই ভাবনা উস্কে দিয়েছিল যে শাসনের আদর্শ রূপটা আসলে কি হওয়া উচিত। আজকের এই আলোচনায় আমরা ঠিক কি দেখব? প্রথমে তো দেখব কিভাবে ১৩০০ বছরের পুরনো একটা প্রশ্ন আবার জেগে উঠল। এরপর আমরা গণতন্ত্র আর খেলাফতের মূল ভিত্তি, মানে এদের একেবারে গোড়ার কথাগুলো জানব। দেখব এদের মধ্যে মৌলিক পার্থক্যগুলো কোথায়, আর আদর্শের সাথে বাস্তবতার ফারাকটাই বা কতটা। আর সবশেষে আমরা ন্যায় বিচারের ধারণাটা নিয়ে ভাবব। খেলাফতের পতনের পর মুসলিম বিশ্বে অনেক নতুন নতুন দেশ তৈরি হলো, যেগুলোকে আমরা বলি জাতিরাষ্ট্র। আর এই দেশগুলো প্রায়শই শাসনের জন্য পশ্চিমা মডেলগুলো গ্রহণ করতে শুরু করে। আর ঠিক এখান থেকেই শুরু হয় এই আধুনিক আদর্শিক লড়াইয়ের মঞ্চ। তো চলুন প্রথমে গণতন্ত্রকে নিয়ে কথা বলা যাক। এর একেবারে মূল ধারণাটা কি? সহজ কথায় জনগণের সার্বভৌমত্ব বা জনগণের শাসন। গণতন্ত্রের এই ধারণাটা কিন্তু একদিনে আসেনি। এর শুরুটা হয়েছিল সেই প্রাচীন গ্রিসের এথেন্সে, যেখানে নাগরিকরা সরাসরি রাষ্ট্রীয় সিদ্ধান্তে অংশ নিত, যদিও সেখানে নারী বা দাসদের সেই অধিকার ছিল না। এরপর ১৮ শতকে জন লক, রুশোর মতো চিন্তাবিদরা আধুনিক গণতন্ত্রের ভিত্তিটা তৈরি করেন, আর সেটাই আজ বিশ্বজুড়ে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র হিসেবে সবচেয়ে বেশি পরিচিত। আধুনিক গণতন্ত্রের কয়েকটা স্তম্ভ আছে, যেগুলোর উপর পুরো সিস্টেমটা দাঁড়িয়ে। যেমন ধরুন, সব ক্ষমতার উৎস হল জনগণ। নাগরিকরা ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে। ক্ষমতা ভাগ করা থাকে আইন, নির্বাহী এবং বিচার বিভাগের মধ্যে। সবাই আইনের চোখে সমান, আর প্রত্যেক ব্যক্তির স্বাধীনতা সুরক্ষিত থাকে। এবার আসা যাক দ্বিতীয় ব্যবস্থাটির দিকে, যার ভিত্তিটাই কিন্তু একদম আলাদা। এটি হল খিলাফত, যা দাঁড়িয়ে আছে জৈশ্বরিক আইনের নীতির ওপর। এখানে সার্বভৌমত্ব সৃষ্টার। কোরআনের এই আয়াতটাতেই এর মূল ভিত্তিটা পরিষ্কার বোঝা যায়, যেখানে বলা হচ্ছে, জেনে রাখো, সৃষ্টি তার এবং আদেশও তারই। এর সোজা মানে হল চূড়ান্ত কর্তৃত্ব এবং আইন তৈরির অধিকার শুধুমাত্র স্রষ্টার। তো খিলাফত তাহলে কি? এটা এমন একটা শাসন ব্যবস্থা যেখানে নেতা অর্থাৎ খলিফা, তিনি কিন্তু নিজে আইন তৈরি করেন না। তার কাজ হল পৃথিবীতে স্রষ্টার আইন বা শরিয়া সেটাকে বাস্তবায়ন করা। তিনি এখানে একজন প্রতিনিধি মাত্র। আচ্ছা, ইসলামের শুরুর দিকে খলিফা কিভাবে নির্বাচিত হতেন? একটা শুরা বা পরামর্শ পরিষদের মাধ্যমে, মানে সমাজের জ্ঞানী, সম্মানিত আর বিজ্ঞ ব্যক্তিরা মিলে পরামর্শ করে সবচেয়ে যোগ্য ব্যক্তিকে নেতা হিসেবে বেছে নিতেন, যদিও পরে এই ব্যবস্থাটা বংশানুক্রমিক শাসনে বদলে যায়। আচ্ছা, তাহলে এই দুই সিস্টেমের মধ্যে একেবারে মূল পার্থক্যগুলো কোথায়? চলুন এবার সেটাই একটু খুঁজে বের করা যাক। সবচেয়ে বড়, মানে একেবারে গোড়ার পার্থক্যটা হল সার্বভৌমত্ব নিয়ে। গণতন্ত্রের সব ক্ষমতার মালিক জনগণ, তাদের ইচ্ছাই শেষ কথা। আর খেলাফতে সেখানে একমাত্র সার্বভৌম হলেন স্রষ্টা, সমস্ত কর্তৃত্ব তারই। এরপরই আসে আইনের উৎসের প্রশ্নটা। গণতন্ত্রে আইন কারা বানায়? সংসদে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা, আর সেই আইনগুলো লেখা থাকে সংবিধানে। অন্যদিকে খেলাফতে আইন আসে ঐশ্বরিক উৎস থেকে, মানে কুরআন আর সুন্নাহ থেকে। এই ছকটা দেখলে কাঠামোগত পার্থক্যগুলো আরও পরিষ্কার হবে। দেখুন, সরকার প্রধানের পদটাই ভিন্ন। গণতন্ত্রের প্রধানমন্ত্রী, খেলাফতে খলিফা। পরামর্শের জন্য এক জায়গায় আছে সংসদ, আরেক জায়গায় মজলিস আল শুরা। বিচার ব্যবস্থা বা কর ব্যবস্থাতেও স্পষ্ট পার্থক্য আছে। যেমন খেলাফতে জাকাত, জিজিয়া বা খারাজের মতো নির্দিষ্ট ইসলামিক কর ব্যবস্থা দেখা যায়। এবার একটা খুব জরুরি আলোচনা করা যাক। যে কোনো সিস্টেমেরই তো কিছু আদর্শ থাকে, কিন্তু বাস্তবে কি সেই আদর্শ সবসময় ছোঁয়া যায়? চলুন দুটো ব্যবস্থার ক্ষেত্রেই এই প্রশ্নটা করে দেখি। শুরু করি গণতন্ত্র দিয়ে। মুখে যে সুন্দর সুন্দর কথা বলা হয়, বাস্তবে কি সবসময় তা হয়? এর বিরুদ্ধেও কিন্তু অনেক সমালোচনা আছে। দেখুন, সেই দার্শনিক প্লেটোও কিন্তু ভয় পেয়েছিলেন যে এটা মূর্খের শাসনে পরিণত হতে পারে, যেখানে জ্ঞানের চেয়ে জনপ্রিয়তাই বড় হয়ে ওঠে। আবার আধুনিক যুগেও দেখুন,
2003 সালের ইরাক যুদ্ধের মতো ক্ষেত্রে একে সাম্রাজ্যবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে। অনেক সময় দেখা যায় গণতান্ত্রিক দেশগুলোই বিদেশের মাটিতে অগণতান্ত্রিক শক্তিকে সমর্থন করছে বা নিজের দেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে পারছে না। একইভাবে খিলাফতের আদর্শের সাথে এর ঐতিহাসিক বাস্তবতার দিকেও আমাদের তাকাতে হবে। ইতিহাস কি বলছে? খিলাফতও কিন্তু প্রায়শই তার মূল আদর্শ থেকে সরে গেছে। যেমন ধরুন, ওই যে পরামর্শ বা সুরার কথা বললাম, সেটা আস্তে আস্তে দুর্বল হয়ে গেল, আর তার জায়গায় চলে এলো বংশের শাসন। একজনের হাতে সব ক্ষমতা চলে আসায় দুর্নীতি আর স্বৈরাচারের ঝুঁকি তৈরি হল, আর ভেতরের দ্বন্দ্বের কারণে একসময়ের একীভূত খিলাফত টুকরো টুকরো হয়ে গেল। এই যে আদর্শ থেকে বিচ্যুতির স্মৃতি, এটাই কিন্তু আজকের দিনে অনেক বিতর্কের জন্ম দেয়। তাহলে এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? দেখুন, যে কোনো শাসন ব্যবস্থার চূড়ান্ত লক্ষ্য তো একটাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আসলে সবচেয়ে বড় সত্যিটা হলো, কোনো সিস্টেমই নিখুঁত না। গণতন্ত্র হোক বা খিলাফত, দুটোই মানুষের ভুলের কারণে দুর্বল হয়ে পড়তে পারে। একটা কথা আছে যে একটা ব্যবস্থা যতই ভালো হোক না কেন, একজন দুর্নীতিগ্রস্ত শাসক সেটাকে নষ্ট করে দিতে পারে। আসল কথা হলো আইনের ঠিকঠাক প্রয়োগ হচ্ছে কিনা, কারণ সেটাই ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। শেষ পর্যন্ত যে কোনো ব্যবস্থার সফলতা নির্ভর করে যারা সেটা চালায় তাদের নৈতিকতার ওপর। তাহলে প্রশ্নটা থেকেই যাচ্ছে, কোনো শাসন ব্যবস্থা কি নিজে থেকেই সব সমস্যার সমাধান করতে পারে, নাকি ন্যায় বিচার প্রতিষ্ঠা করাটা সবসময় তার নেতাদের নৈতিক চরিত্রের ওপর নির্ভরশীল? এই প্রশ্নটা নিয়ে ভাবার জন্যই হয়তো এই আলোচনাটা জরুরি ছিল।